আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের পর্বে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সমাধান করব, যেটা হচ্ছে বোস-আইনস্টাইন পরিসংখ্যানের বণ্টন সূত্র প্রতিপাদন। তো বোস-আইনস্টাইন পরিসংখ্যানের যে বণ্টন সূত্রটা আছে সেটা কখন প্রয়োগ করা হয়? যখন হচ্ছে সিস্টেমের কণাগুলো সদৃশ ও পার্থক্যহীন হয়। মানে হচ্ছে যখন একই ধরনের কণা থাকে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করা না যায়, সেই ক্ষেত্রে আমরা শক্তি বণ্টন নতুনভাবে গণনা করি, অর্থাৎ ম্যাক্সওয়েল বোল্টজম্যান তখন আর কাজে লাগে না। তখন যে নতুনভাবে গণনা করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার হয় সেটা হচ্ছে বোস-আইনস্টাইন পরিসংখ্যান। তো এটা আমি একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা বেশি ইজি হবে। ধরো যে 4টা কণা আছে, যেটা হচ্ছে এ, বি, সি, ডি, 2টা বক্সের মধ্যে রাখবো। তো আমরা এই বক্সগুলোকে আসলে কোষ হিসেবে চিহ্নিত করি, মানে এখানে আমরা বক্স বলতেছি, কিন্তু সিস্টেমের ক্ষেত্রে ওইগুলো এক একটা কোষ হিসেবে বিবেচনা করা হয়। তো এটা হচ্ছে একটা বক্স, এটা হচ্ছে আরেকটা বক্স। এই বক্সের নাম হচ্ছে এক্স, এই বক্সের নাম হচ্ছে ওয়াই। এবার আমরা ম্যাক্সওয়েল বোল্টজম্যান যে বণ্টন সূত্রটা পড়েছিলাম, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এ নট ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু সি নট ইজ ইকুয়াল টু ডি। তো সেক্ষেত্রে আমরা এই যে 4টা কণিকা নিলাম, এই 4টার যে বিন্যাস 2টা বক্সের মধ্যে বা 2টা কোষের মধ্যে, সেগুলো আমরা আলাদা আলাদাভাবে বিন্যাস করতে পারবো, 4টা বিন্যাস করতে পারবো। অর্থাৎ প্রথম বক্সে যদি আমরা বিসিডি রাখি, তো ধরে নিলাম যে প্রথম বক্সে আমরা বিসিডি রাখলাম, হ্যাঁ, তার মানে দ্বিতীয় বক্সে কোনটা যাবে? এই যে এটা যাবে। প্রথম বক্সে ধরো আমরা এসিডি নিলাম, তাহলে দ্বিতীয় বক্সে কোনটা যাবে? দ্বিতীয় বক্সে যাবে বি। তো প্রথম বক্সে ধরো আমরা এবিডি নিলাম, তখন দ্বিতীয় বক্সে যাবে কোনটা? সি। ধরো প্রথম বক্সে আমরা এবিসি নিলাম, তো দ্বিতীয় বক্সে কোনটা যাবে? সেটা ডি। তো এভাবে আমরা পার্থক্য করে এই 4টা বিন্যাস আমরা পাবো এই এক্স ওয়াই বণ্টনের মধ্যে। মানে প্রথমটার মধ্যে যদি আমরা 3টা দিই কণা, তাহলে দ্বিতীয়টার মধ্যে একটা যাবে, অপর একটা যাবে। তো এইভাবে 3টা একটা করতে করতে আমরা 4টা বিন্যাস সেখান থেকে বা বণ্টন পাবো। যখন এই কণাগুলোকে আলাদাভাবে পার্থক্য করা যায়, সেক্ষেত্রে আমরা ম্যাক্সওয়েল বোল্টজম্যান বণ্টন সূত্র প্রয়োগ করি। কিন্তু যখন আমরা বলি যে এই যে 4টা কণা নিলাম, সেগুলো পার্থক্য করা যায় না, মানে সবগুলাই সেম, এ সমান বি সমান সি সমান ডি, তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে এ লিখতে পারি। যেহেতু এ বি সি ডি সমান, তাহলে প্রতিটাই এ, একই মান, মানে একই কালারের সবগুলা বল ধরো, অথবা একই ধরনের কণিকা, গ্যাসের ক্ষেত্রে একই ধরনের কণিকা। যদি প্রতিটা কণাই সেম হয়, তো সেম কণার জন্য আমরা ওই কণাগুলোকে বলতে পারবো বোস কণা। আর বোস কণার জন্য যাদের কোনো পার্থক্য নেই, একে শুধু একটি বিন্যাস হিসেবে ধরা হবে। কারণ হচ্ছে এই 3টা এ যদি একটা বক্সে দেই, এই যে এই 3টা এ, তো অপর বক্সে একটা এ যাবে। হ্যাঁ, ধরো যে প্রথম বক্সে আমরা 3টা দিলাম আর দ্বিতীয় বক্সে একটা, তো যখন সেম না হয় তখন আমরা আলাদাভাবে 4বার করতে পারি না, এই যে 4। কিন্তু যখন আমরা একই রকম কণা নিব, সেক্ষেত্রে এখানে যদি 3টা দিই, এখানে একটা। এখন আবার যদি আমরা এখান থেকে একটা নিয়ে যাই এবং এখানে 3টা রাখি, এটাও এখানে নিয়ে আসি, তাহলে সেম আগের মতোই হইতেছে, কোনো পার্থক্য হচ্ছে না। আবার মনে করো এটা আমরা এই বক্সে রাখবো এবং এটা এখানে নিয়ে আসবো, তো যেহেতু সবগুলা সেম এ এ, তাহলে 3টা এ বক্স আর একটা এ এখানে থাকবে, তাহলে সেম 4টা সেমই হবে, মানে এ এ এ এ। আবার যদি আমরা মনে করি এটাকে এখানে রাখি, এটা এখানে নিয়ে আসি, তাহলেও এ এ এই হবে, তো কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। তাহলে আমরা কয়টা বিন্যাস পাবো? এখানে একটা বিন্যাসই পাবো। তো আমরা কি বলতে পারি? ম্যাক্সওয়েল বোল্টজম্যান পরিসংখ্যান অনুসারে আমরা এখানে 4 পাই, এবং আমরা যদি বলি যে বোস-আইনস্টাইনের ক্ষেত্রে আমরা এখানে কয়টা বিন্যাস পাই? 1। তো এবার লক্ষ্য করো, আমরা যে বক্স বললাম না, এগুলোকে এক একটা কোষ, একটা সিস্টেমের ক্ষেত্রে অসংখ্য কোষ থাকে, n সংখ্যক বা k সংখ্যক কোষ থাকে। তো এক একটা কোষের মধ্যে আবার বিভক্ত থাকে, ওই কোষগুলোকে বলা হয় আসলে শক্তি স্তর। হ্যাঁ, এক একটা কোষকে বলা হয় শক্তি স্তর। তো ধরে নিলাম এই যে একটা শক্তি স্তর, এই যে কোষগুলো আছে, এগুলোকে আমি বললাম যে এক্স কোষের মধ্যে মোট 4টা ভাগ আছে। একটা ভাগ 1 2 3 4। সেমভাবে আমরা আরও 4টা ভাগ করি এখানে কোষগুলোকে, তাহলে প্রতিটা কোষের ক্ষেত্রে 4টা ভাগ। তো আমরা 2টা কোষ নেব, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এই যে একটা কোষ নিলাম যেটা হচ্ছে এক্স কোষ, আর একটা কোষ নিলাম যেটা হচ্ছে ওয়াই কোষ। হ্যাঁ, ওয়াই কোষ। এবার এই এক্স কোষকে আমরা 4টা ভাগে ভাগ করব এবং ওয়াই কোষকে আমরা 4টা ভাগে ভাগ করব। এই যে 4টা ভাগে, মানে একটা শক্তি স্তরকে বা এনার্জি স্টেটকে আমরা 4টা ভাগে ভাগ করলাম, এবং এই 4টার মধ্যেই বিভিন্ন কণাগুলো বিভিন্নভাবে সজ্জিত থাকতে পারে, বণ্টিত হতে পারবে। তাহলে এখানে আমরা জি এর মান, এই যে স্টেটগুলোকে বিভক্ত করলাম, এখানে জি এর মান হচ্ছে 4। তো আমরা এক্সের ক্ষেত্রে জি এক্স সমান 4, ওয়াইকেও তো 4টা ভাগে ভাগ করলাম, তাহলে জি ওয়াই সমান হচ্ছে 4। এটাকে বলা হয়
ডিজেনারেট কোয়ান্টাম স্টেটস, এই স্টেটসগুলোকে বলা হয় ডিজেনারেট কোয়ান্টাম স্টেটস, এবং জিকে বলা হয় ডিজেনারেসি, অর্থাৎ কয়টা কণা এসে এখানে যুক্ত হতে পারবে। এখন আমি বলে দিলাম যে এই এক্স যে কোষটা আছে এই কোষের মধ্যে 3টা, হ্যাঁ, এক্স কোষের মধ্যে 3টা এবং ওয়াই কোষের মধ্যে 1টা কণা এসে বসতে পারবে। এখন কতভাবে এটার ভিতরে, এই কোষের ভিতরে তো আরও স্টেট আছে, তো কোন স্টেটের মধ্যে গিয়ে বসবে এবং কতভাবে সে বসতে পারবে এটা আমরা বের করে একটু দেখাবো। তো এক্সটার মধ্যে 3টা যে কোনো একটার মধ্যে, হয় এটার মধ্যে 3টা বসবে, অথবা হয় এটার মধ্যে 3টা বসবে, হয় এটার মধ্যে 3টা, হয় এটার মধ্যে 3টা, অথবা এটার মধ্যে 2টা, এটার মধ্যে 1টা, মানে এই পুরা কোষের মধ্যে 3টা থাকবে। এখন কিভাবে কণাগুলো বণ্টিত হবে? তো প্রথম ক্ষেত্রে দেখো, কোষ এক্সের ক্ষেত্রে দেখো কতভাবে বণ্টিত হতে পারে কোষ এক্স। তো প্রথম অবস্থায় এই কোষ এক্সটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। তাহলে 1 নাম্বার ধাপে এই 3টা কণায় বসবে, কিন্তু 1 2 3, এটা হচ্ছে একটা গেল। পরবর্তীতে এই 3টা কণায় এখানে বসছে না, এখানেও তো বসতে পারতো, 1 2 3। আবার এই 3টা কণা, সেম 3টা কণা এখানে না বসে এখানেও তো বণ্টিত হতে পারতো, অথবা এই 3টা কণা এখানে না বসে এখানেও তো হতে পারতো, হ্যাঁ, এই যে। তাহলে 4ভাবে হয়ে গেল, হয় এখানে হতে পারে, অথবা এখানে হতে পারে, অথবা এখানে, অথবা এখানে। পরবর্তীতে দেখো এবার এভাবেও তো হতে পারে যে এই যে 3টা কণা, এখানে 2টা কণা আর এখানে 1টা কণা, মানে হচ্ছে এখানে 2টা কণা থাকলো আর এখানে 1টা কণা থাকলো। একটা কোষের ভিতরেই 3টা থাকবে, এখন যেভাবে মন চায় সেভাবে থাকতে পারে, তাদের ইচ্ছা মতো বণ্টিত হতে পারে। তাহলে এভাবে গেল। এবার এই যে 2টা কণা এখানে আছে, এখানে 1টা আছে, অথবা এভাবে তো হতে পারে এখানে 2টা আর এখানে 1টা, এখানে না বসে এখানে বসলো, তাহলে এটাও আরেকটা বন্টন গেল। এবার এভাবেও তো হতে পারে যে এখানে 2টা আর এখানে না বসে এখানে বসলো, এখানে 1টা। তো আবার এভাবেও হইতে পারে যে এখানে 2টা বসছে না, এখন এই 2টা কী করলো, উপরে চলে গেল, এখানে 2টা হইলো আর এখানে 1টা বসলো, তাহলে একটা বন্টন, আরেকটা বন্টন পাওয়া গেল। এবার আমরা চাইলে তো এখানে 2টা বসাতে পারি, আর এখানে 1টা না বসে এখানে 1টা বসাতে পারি, তাহলে এখানে 2টা অথবা এখানে 1টা, তাহলে আরেকটা বন্টন পাওয়া গেল। আবার এখানে 2টা আর এখানে না বসে এখানে বসলো এই জায়গায়, তাহলে আরেকটা বন্টন পাওয়া গেল। অনুরূপভাবে আমরা এই যে এখানে 2টা না দিয়ে এখন আমরা দিব হচ্ছে এখানে 2টা, তাহলে পরবর্তীতে আরেকটা কী হবে, এখানে 1টা। তো আবার এখানে 2টা, এখানে না বসে এখানে বসবে, আবার এখানে 2টা, এই 2টার মধ্যে বসায় দিচ্ছি এখানে 1টা, তাহলে 3টা পাওয়া গেল। এবার এই 2টা এই 2 জায়গায় না বসে এখানে বসবে, তাহলে আবার 3বার ঘুরে আসবে, তাহলে তো এই 2টা এখানে দিচ্ছেন, এখন 2টা এখানে দিব, এই জায়গায় থাকবে 2টা। তো প্রথম ক্ষেত্রে এখানে বসবে, দ্বিতীয় ক্ষেত্রে এই জায়গায় তো বসাইছি এই জায়গায়, তারপর উপরটা বসাইছি এই জায়গায়, হ্যাঁ। এবার আমরা কি করতে পারি, 2টা করে বসানো শেষ, সব দিক থেকে ঘুরে আসছি। এবার আমরা 3টা করে বসাবো, হয় এটার মধ্যে একটা বসতে পারে, এটার মধ্যে একটা, এটার মধ্যে একটা, অথবা এভাবে বসতে পারে, এটার মধ্যে একটা, এটার মধ্যে একটা, এটার মধ্যে একটা, অথবা এভাবে বসতে পারে, এটার মধ্যে একটা, এটার মধ্যে একটা, এটার মধ্যে একটা। তো এবার আমরা গুনি কয়টা হইলো, মোট কতভাবে আমরা এক্স কোষটার ভিতরে যে কণাগুলো এগুলো সাজাতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তার মানে 20টা ভাবে আমরা এই কণাগুলোকে বন্টন করতে পারি। তাহলে আমরা কি নিচে লিখতে পারি যে 3টি কণিকার জন্য 20টি বন্টন সম্ভব। এই এক্স কোষের মধ্যে 3টি কণিকার জন্য 20টি বন্টন সম্ভব। এবার আমরা ওয়াই যে কোষটা আছে সেই কোষের মধ্যে তো বাকি একটা যাবে, মানে 4টা কণিকা নিয়েছিলাম না, n = মোট হচ্ছে 4, 3টা যাবে এটার ভিতরে আর একটা যাবে এটার ভিতরে। তাহলে এই একটার জন্য আমরা কয়ভাবে ওয়াইটাকে সাজাতে পারি, দেখো এখানে একটা যাবে প্রথম অবস্থায়, এই পুরা কোষটা হচ্ছে 4টা, মানে জি এর মান হচ্ছে 4, স্টেট সংখ্যা যেটা ডিজেনারেসি 4, তাহলে প্রথম একটা যাবে এটার মধ্যে, দ্বিতীয়বার যাবে এটার মধ্যে না গিয়ে এটার মধ্যেও যেতে পারে, তৃতীয়বার যখন যাবে, হ্যাঁ, এটার মধ্যে না গিয়ে এই কোষটার মধ্যে যেতে পারে, অথবা এটার মধ্যে না গিয়ে নিচেরটার মধ্যে যেতে পারে। তাহলে কয়টা হলো, মোট
একটা কণায় কতভাবে বন্টিত হতে পারবে এটার ভিতরে 1 2 3 4 ভাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে একটি কণিকার জন্য y কোষের মধ্যে 4টি বন্টন সম্ভব। তাহলে দুইটা কোষে মোট যে বন্টন সংখ্যার মান সেটা কত হবে? x কোষের জন্য আমরা পাইছি 20 আর y কোষের মধ্যে পাইছি 4, এই দুইটাকে আমাদের গুণ করে দিতে হবে। তখন আমরা পাবো মোট যে বন্টনের মান সেটা, অর্থাৎ 80টি ভাবে আমরা বন্টিত করতে পারবো এই দুইটা কোষের মধ্যে। মানে এখানে 3টা এখানে একটা, এভাবে যদি আমরা বন্টন করতে থাকি মোট 80টি পাওয়া যাবে। এখন আমরা এই যে মানগুলো বের করলাম না, এখান থেকে আমরা একটা সূত্রের সাহায্যে সেম মানটা বের করে নিতে পারি। কিভাবে আমরা বের করতে পারি? এখানে আমরা তিনটা কণার জন্য এই 20টা যে বন্টন এভাবে যে বের করলাম, এটা তো খুবই কঠিন। আমরা যদি একটা সূত্রের সাহায্যে একটা মানের সাহায্যে যদি পুরোটা বের করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য ইজি হবে না? তো সেই সূত্রটা হচ্ছে এরকম যে n প্লাস জি মাইনাস 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল জি মাইনাস 1। তো এখানে জি কোনটা? ধরো এক্স কোষটা আমরা বলছিলাম না, এই যে এই এক্স কোষটা, এই এক্স কোষের জন্য আমরা n এর মান, মানে এখানে n মানের কতগুলা কণিকা এখানে বন্টিত হবে? 3টা কণিকা আমরা ধরে নিয়েছিলাম, 3টা বিভিন্নভাবে মোট হচ্ছে 20টি বন্টন সম্ভব। তো আমরা দেখব যে এই যে সূত্রটা লিখছি এটার সাহায্যে 20 পাই কিনা। হ্যাঁ, তাহলে আর জি কি? জি মানে হচ্ছে স্টেট বা ডিজেনারেসি। কয়টা স্টেট? 1 2 3 4টা, 4টার মধ্যে বসতে পারে। তাহলে জি ইজ ইকুয়াল টু 4। তো সূত্রটা একটু ঠিক করে নেই। এই যে এখানে ফ্যাক্টোরিয়াল হবে, তো এন এর মান কত? এন এর মান হচ্ছে 3 প্লাস জি এর মান হচ্ছে 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। হ্যাঁ, আর জি মাইনাস 1 মানে কত? জি মাইনাস 1 হচ্ছে 4 মাইনাস 1 সাথে ফ্যাক্টোরিয়াল। তো এখানে 3 দুগুণে 6 হবে, আর এখানে 3 আর 4 7 থেকে 1 চলে গেলে 6, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6, আর 4 মাইনাস 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল, তো ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তো 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 থেকে 1 পর্যন্ত গুণ আকারে যাবে, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। হ্যাঁ, আর এখানে 6 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1। তো এই 3 কাটা, 2 কাটা, তো এখানে কত থাকবে? 6 কাটা, 4 5 20। তার মানে খুব সহজে আমরা যদি n এর মান জানি এবং জি এর মান জানি, তো এই সূত্রের মাধ্যমে কতভাবে বন্টন সম্ভব, কতগুলো বন্টন সম্ভব সেই সংখ্যাটা আমরা বের করে ফেলতে পারি, অর্থাৎ 20টি। এবার আমরা y এর ক্ষেত্রে, এটা তো x এর ক্ষেত্রে বের করলাম 20টি, তো y এর ক্ষেত্রে 4টি বের করি। তো n ইজ ইকুয়াল টু কত হবে? y কোষটার ভিতরে একটা করে প্রবেশ করবে, তাহলে n ইজ ইকুয়াল টু 1। আর স্টেট কয়টা? ডিজেনারেসি কয়টা? জি ইজ ইকুয়াল টু 4টা। তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রের মধ্যে আবার যদি মান বসাই, দেখব যে n এর মান হচ্ছে 1 প্লাস জি এর মান 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল জি মাইনাস 1, জি মানে হচ্ছে 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো আমরা 4 আর 1 5, 5 থেকে 1 চলে গেলে থাকবে 4 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1ই, আর 4 মাইনাস 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1। তো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই এই 3 ইন্টু 2 ইন্টু 1। তো 2 কাটা, 3 কাটা, থাকবে হচ্ছে 4। তো আশা করি আমরা বুঝতে পারছি যে কোন সূত্র, এই সূত্রের সাহায্যে কিভাবে আমরা এই যে n প্লাস জি মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল জি মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালের সাহায্যে খুব সহজেই আমরা কতগুলা বন্টন সম্ভব হয় সেটা বের করতে পারি। আর তারপর আমরা এই দুইটা যদি গুণ করে দেই, তখন মোট যে বন্টনের সংখ্যা সেটা পাবো 20 ইন্টু 4 ইকুয়াল টু 80টি। তো এবার আমরা আমাদের আনসারটা লক্ষ্য করি। এবার আমরা সহজে এই ব্যাপারটা বুঝতে পারবো যে ধরা যাক আইতম কোয়ান্টাম স্তরের আইগেন অবস্থার সংখ্যা হলো জিআই, যা সিস্টেমের পরিসাংখ্যিক বার বা চ্যুত অবস্থার সংখ্যা নির্দেশ করে, মানে ডিজেনারেসি। এখানে শক্তি স্তর হচ্ছে এপসিলন 1, এপসিলন 2, এপসিলন আই থেকে এপসিলন কে পর্যন্ত, সমশক্তি সম্পন্নতা G1 G2 এভাবে জিআই, তো এখানে n কে না জি কে পর্যন্ত যাবে। তো ধারণকারীর সংখ্যা হচ্ছে n1 n2 ni nk পর্যন্ত। তো খেয়াল করো এখানে আমাদের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে পুরোটা একটা সিস্টেম, এখানে অসংখ্য কোষ থাকে। তো আমরা ধরে নিব যে এই প্রথম কোষের মধ্যে বা প্রথম সেলের মধ্যে n সংখ্যক কণা থাকতে পারে।
তারপর এই দ্বিতীয় সেলে N2, তৃতীয় সেলে N3, এভাবে Ni, এভাবে Nk পর্যন্ত। তো এই যে ফার্স্ট সেল, ওটার জন্য যে শক্তি, সমশক্তি, এটা হচ্ছে ε1, এটার জন্য ε2, এভাবে ε3, তো εi, এই εk পর্যন্ত। তো এই যে N1 সেলের মধ্যে 1 2 3 4 5 অসংখ্য কণা থাকতে পারে। তো i সংখ্যক যদি কণা থাকে, তো সেই ক্ষেত্রে এই সেলের জন্য আমরা লিখতে পারি, সূত্রটা হচ্ছে Ni প্লাস Gi মাইনাস 1, হ্যাঁ, তারপর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই Ni ফ্যাক্টোরিয়াল Gi মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার 2 এর মধ্যেও সেমভাবে i সংখ্যক থাকতে পারে, তো 3 এর মধ্যেও, 4 এর মধ্যেও। তো 1 এর জন্য আমরা 1 বিবেচনা করে নিব, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, এভাবে যদি করি তাহলে N1 প্লাস G1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই N1 ফ্যাক্টোরিয়াল G1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এটা হচ্ছে এই পুরা সেলের ক্ষেত্রে বন্টনের সম্ভাব্যতা বা কত সংখ্যকভাবে বন্টন করা যাবে। তারপর গুণ করব কিভাবে, এই N2 সেলটা, N2 সেলের ক্ষেত্রে N2 প্লাস G2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই তারপর হচ্ছে N2 ফ্যাক্টোরিয়াল G2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এভাবে N3 এর জন্য N3 প্লাস G3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল N2, এভাবে i সংখ্যক পর্যন্ত যাব। তো এভাবে যেতে থাকবে। তো যেহেতু আমরা গুণ আকারে লিখছি, তাহলে এই অংশটুকুকে আমরা প্রোডাক্ট নোটেশনের মাধ্যমে অর্থাৎ পাই আকারে লিখতে পারি। পাই i = 1 থেকে k পর্যন্ত যেতে পারবে, হ্যাঁ, k সংখ্যক পর্যন্ত। তো এখানে আমরা যেহেতু i = 1 থেকে k, তো 1 2 3 এভাবে না দিয়ে i দিয়ে দিই, Ni প্লাস Gi মাইনাস 1 ডিভাইডেড বাই Ni ফ্যাক্টোরিয়াল Gi মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এ দ্বারা কী বোঝায়? এ দ্বারা বোঝায় সমগ্র যে সিস্টেমটা রয়েছে k পর্যন্ত, 1 থেকে k পর্যন্ত, এই সমগ্র সিস্টেমের ক্ষেত্রে মোট কত সংখ্যকভাবে বণ্টিত করতে পারবো কণাগুলোকে, সেটাই নির্দেশ করে এই মানটা দ্বারা। তো আমরা এই অংশটুকুই মূলত লিখব এখানে। খেয়াল করো যে আমরা প্রথম সেলের জন্য যখন আমরা ভিন্ন ভিন্ন সহজাত সংখ্যা বের করি i সংখ্যক কণার জন্য, তখন Ni প্লাস Gi মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল Ni ফ্যাক্টোরিয়াল Gi মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল দিই। এবার এটাই অনুসরণ করে আমরা যে পুরো সম্পূর্ণ সিস্টেম সেল পর্যন্ত মোট কত সংখ্যকভাবে আমরা বণ্টিত করতে পারবো, সেটা কিভাবে লিখতে পারি, সেটা লিখতে পারি হচ্ছে এরকমভাবে, যাকে আমরা W দ্বারা প্রকাশ করি। W = হচ্ছে প্রথমে N1 প্লাস G1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই N1 ফ্যাক্টোরিয়াল G1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু N2 প্লাস G2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই N2 ফ্যাক্টোরিয়াল G2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এভাবে যেতে থাকবে। তারপর আমরা এটাকে পাই নোটেশনের মাধ্যমে, অর্থাৎ এটাকে বলা হয় প্রোডাক্ট নোটেশন। i = 1 থেকে k পর্যন্ত, এটাকে আমরা লিখতে পারি Ni প্লাস Gi মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই Ni ফ্যাক্টোরিয়াল Gi মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এবার লক্ষ্য করো এখানে এই যে Ni Gi মানে কি? Ni Gi মানে হচ্ছে কণার সংখ্যা। তো এই কোষটার ভিতরে যদি অসংখ্য কণা থাকে, তাহলে কোষটাও বড় হবে। তো N1 যদি বেশি হয়, N1 সংখ্যক কণা যদি বেশি হয়, তাহলে ওই সেলটা বা এই Gi এর মানটাও অনেক বেশি হবে। তো সেই ক্ষেত্রে Ni প্লাস Gi মাইনাস 1, এই মাইনাস 1টাকে আমরা নেগলেক্ট করতে পারবো, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো Ni প্লাস Gi। যেহেতু ডিজেনারেসি অর্থাৎ Gi অনেক বড় বা বেশি, তো সেই ক্ষেত্রে Gi-কে আমরা লিখতে পারবো, অর্থাৎ Gi মাইনাস 1 থেকেও আমরা মাইনাস 1টাকে নেগলেক্ট করতে পারবো। তো এটাই আমরা এখন লিখবো যে এই Ni প্লাস Gi মাইনাস 1 থেকে মাইনাস 1টা আমরা কেটে দিব, শুধু Ni প্লাস Gi থাকবে এবং এখানে শুধু Gi থাকবে, মাইনাস 1টা রাখবো না। তো এই কথাটা এখানে লিখছি যে Ni প্লাস Gi গ্রেটার দেন অনেক বেশি বড় হয় 1-এর থেকে, সেই ক্ষেত্রে, এবং Gi অনেক বড় হয় 1-এর থেকে, তো সেই ক্ষেত্রে Ni প্লাস Gi মাইনাস 1 থেকে আমরা মাইনাস 1টাকে না রাখলেও চলবে, তো Ni প্লাস Gi হবে, এবং Gi মাইনাস 1 থেকে মাইনাস 1টা সরাই দিলে শুধু Gi থাকবে।
তাহলে আমরা ডব্লিউ সমান কি লিখতে পারি, ni প্লাস জিআই ফ্যাক্টোরিয়াল ni ফ্যাক্টোরিয়াল জিআই ফ্যাক্টোরিয়াল। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে ni প্লাস জিআই ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ni ফ্যাক্টোরিয়াল জিআই মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সরি -1 তো আর থাকবে না। তাহলে আমরা এই ডব্লিউর মানটা কি লিখতে পারবো, ni প্লাস জিআই ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ni ফ্যাক্টোরিয়াল জিআই ফ্যাক্টোরিয়াল, -1টা আর থাকবে না। তো এখানে লিখলাম ডব্লিউ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে প্রোডাক্ট অর্থাৎ গুণের যে নোটেশন বা চিহ্ন, ni প্লাস জিআই ফ্যাক্টোরিয়াল ni ফ্যাক্টোরিয়াল জিআই ফ্যাক্টোরিয়াল। তো এটা আমরা গণনার সুবিধার জন্য উভয় পক্ষে লগারিদম বা লন নিব, কারণ হচ্ছে অনেক বড় ফ্যাক্টোরিয়াল সংখ্যা সহজে হিসাব করা যায় এই উভয় পক্ষে লন নিলে এবং স্টার্লিং সূত্র ব্যবহারের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা লন ডব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি প্রোডাক্ট রুল আই লন, সরি এখানে লন নিতে হবে, লন ni প্লাস জিআই ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ni ফ্যাক্টোরিয়াল জিআই ফ্যাক্টোরিয়াল। তো এই লন আমরা জানি যে একটা রুল, যে লন এ প্লাস সরি এ বি, এরকম থাকলে আমরা লিখতে পারি লন এ প্লাস লন বি। আবার যদি এরকম থাকে লন এ বি ডিভাইডেড বাই সি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, লন এ প্লাস লন বি মাইনাস লন সি, অর্থাৎ ভাগ আকারে থাকলে বিয়োগ হয়ে যায় আর প্রতিটার সাথে লন বসে, এবং গুণ আকারে থাকলে যোগ হয়ে যায়। তো এখানেও আমরা কি করব, এই যে লন এই গুণ প্রোডাক্ট আছে না, তাহলে এটা সামেশন আকারে হয়ে যাবে। তো এই প্রোডাক্ট নোটেশনটা কি হয়ে যাবে, সামেশন হয়ে যাবে এবং লন প্রতিটার সাথে বসবে। তাহলে এটার সাথেও লন বসবে, এটার সাথেও লন বসবে। তো এইটার সাথে এই পুরোটার সাথে যদি আমরা লন বসে, তাহলে লন ni প্লাস জিআই ফ্যাক্টোরিয়াল। তো এই ভাগ আকারে থাকার কারণে এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। যখন ni ফ্যাক্টোরিয়াল লিখবো তখন বিয়োগ লিখবো, বিয়োগ লন ni ফ্যাক্টোরিয়াল, আবার নিচে জিআই ফ্যাক্টোরিয়াল আছে, তার মাইনাস লন জিআই ফ্যাক্টোরিয়াল। তো এই অংশটুকু আমি যদি আবার বলি, এই যে প্রোডাক্ট নোটেশনটা এটা দ্বারা বোঝায় অনেকগুলো মান গুণাকারে আছে। তো যখন গুণাকারে থাকে, লন যখন নিয়ে আসা হয় তখন সেটা আমরা যোগ, লগারিদমের একটা নিয়ম, সেটা আমরা যোগে কনভার্ট করতে পারি। তো যখন আমরা প্রতিটার সাথে লন ব্যবহার করব তখন এই যে প্রোডাক্ট নোটেশনটা এটা সামেশন হয়ে যাবে, সামেশন মানে যোগ হয়ে যাবে। তো এই জন্য আমরা সামেশন দিছি, এবং এটার সাথে যদি লন বসে উপরেরটার সাথে, তাহলে লন ni প্লাস জিআই ফ্যাক্টোরিয়াল, তারপর ভাগ আকারে যেটা আছে ওটা যদি আমরা বসাইতে চাই লন লন দিয়ে, তখন মাইনাস নিয়ে আসতে হয়। তো এই যে মাইনাস লন ni ফ্যাক্টোরিয়াল মাইনাস লন জিআই ফ্যাক্টোরিয়াল। এবার আমরা স্টার্লিং সূত্র প্রয়োগ করব। তো আমরা যখন ম্যাক্সওয়েল বোল্টজম্যান বন্টন সূত্র প্রতিপাদন করেছিলাম তখন যে নিয়মগুলো আমরা ফলো করেছিলাম, তো সেম নিয়মগুলো এখান থেকে ফলো করে করে যাব। অর্থাৎ এখানে ল্যাগ্রাঞ্জের অনির্ণীত গুণক নিয়ে আসবো, স্টার্লিংয়ের সূত্র প্রয়োগ করব। তো স্টার্লিংয়ের সূত্র কেন প্রয়োগ করা হয়, আমরা আগের পর্বে বলছি যে যখন ফ্যাক্টোরিয়ালের মানটা অনেক বেশি বড় হয়ে যায় এবং সেটা সমাধান করা খুবই জটিল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা স্টার্লিংয়ের সূত্র ব্যবহার করি। যেমন আমরা যখন 5 ফ্যাক্টোরিয়াল ধরি, তো এটাকে আমরা যদি সহজেই সমাধান করতে পারি 5 4 3 2 1 এভাবে গুণ করে একটা স্বাভাবিক মান নিয়ে আসতে পারি। কিন্তু যখন আমি বলি যে 100 ফ্যাক্টোরিয়াল, তখন আমরা এটাকে কি করতে পারি, 100 গুণ 99 গুণ 98 এভাবে 1 পর্যন্ত নিয়ে আসতে হবে। তো এটা খুবই জটিল একটা ব্যাপার। এই জন্য স্টার্লিং কী করছে, একটা ফর্মুলা আমাদেরকে দিছে, যে ফর্মুলার সাহায্যে খুব সহজেই আমরা এই ফ্যাক্টোরিয়ালের মানটা, অ্যাপ্রক্সিমেট মানটা পেয়ে যাই, অর্থাৎ প্রায় কাছাকাছি মানটা আমরা পেতে পারি অনেক বড় যে মানগুলার ক্ষেত্রে। তো ni সংখ্যক, অসংখ্য কণা, তো অসংখ্য কণার ক্ষেত্রে আমরা ফ্যাক্টোরিয়াল তো নির্ণয় করতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা স্টার্লিংয়ের সূত্র প্রয়োগ করে এই সমস্যাটা সহজেই সমাধান করে ফেলতে পারি। তো আমাদের যে স্টার্লিংয়ের সূত্রটা আছে সেটা হচ্ছে লন n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n লন n মাইনাস n। তো এখানে এই পুরোটাকে যদি n ফ্যাক্টোরিয়াল বিবেচনা করি, তাহলে লন n ফ্যাক্টোরিয়াল, তাহলে n লন n। তো এই অংশটুকু আমি করে দেখাই প্রথমে। তাহলে লন ni প্লাস জিআই ফ্যাক্টোরিয়াল, তাহলে এই পুরোটাকে n ধরলে এটার মান কত পাওয়া যাবে, n মানে হচ্ছে এটা ni প্লাস জিআই, n লন n মানে হচ্ছে ni প্লাস জিআই লন n লন n মাইনাস n মানে হচ্ছে এই পুরোটা ni প্লাস জিআই। এবার আমরা এই যে এইটার স্টার্লিংয়ের সূত্র প্রয়োগ করব, তাহলে এখানে কি পাওয়া যাবে, লন ni ফ্যাক্টোরিয়াল, তাহলে n লন n ni লন ni মাইনাস ni, তারপর হচ্ছে জিআই, লন জিআই ফ্যাক্টোরিয়াল, তো লন জিআই ফ্যাক্টোরিয়াল। এখানে স্টার্লিংয়ের সূত্র প্রয়োগ করলে পাওয়া যাবে কি, জিআই লন জিআই মাইনাস জিআই। এটাকে 2 নং দেই, এটাকে 3 নং দেই,
এটাকে 4 নং দিই আর এটাকে 1 নং দিই। তাহলে 1 2 3 এবং 4 নং এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে কি হবে? তো 2 3 এবং 4 নং এর মান আমরা 1 নং সমীকরণে বসালে আমরা কি পাবো? ln w = সামেশন i। তো মানগুলা কি কি? এই যে ln ni gi ফ্যাক্টোরিয়াল, এই যে এই অংশটুকুর মান হচ্ছে এই পুরোটা, তাহলে এই পুরোটা লিখি আমরা ni + gi ln ni + gi মাইনাস, তো এই মাইনাস যদি আমরা তুলে দিই তাহলে কি হবে? -ni - gi। তারপর আছে কি? তারপর আছে হচ্ছে এখানে এই যে মাইনাস, এই মাইনাস, তারপর আমরা এই ln ni ফ্যাক্টোরিয়ালের মান এটা, তো এটা বসাবো n1 ln ni। এই মাইনাস থাকার কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে? +ni হয়ে যাবে। তারপর হচ্ছে মাইনাস এ মাইনাস ln gi, ln gi এর মান হচ্ছে gi ln gi -gi, কিন্তু এখানে একটা মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে +gi। তো এখানে -ni + ni কাটা যাবে, -gi + gi কাটা যাবে, তো থাকবে কি? থাকবে হচ্ছে সামেশন i ni + gi ln ni + gi -ni ln ni -gi ln gi। এবার লক্ষ্য করো এখানে আমরা কি করি? এই যে প্রতিটা কোষের মধ্যে আরও কয়েকটা স্তরে ভাগ করে তারপর আমরা ওই জিআইটা বের করি। তো এই এনআই বা কণার সংখ্যাগুলা, এই জিআই স্তর কিন্তু ফিক্সড, পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল, কিন্তু কণাগুলা কি করে? একবার এই স্তরে যায়, একবার এই স্তরে যায়, একবার এই স্তরে যায়, এভাবে প্রতিটা স্তরে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এনগুলা কি পরিবর্তন হচ্ছে, বারবার পরিবর্তনশীল বন্টনের ক্ষেত্রে, আর জিআইগুলা হচ্ছে ফিক্সড। তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে জিআই অপরিবর্তনশীল কিন্তু এনআই অবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল। তাই আমরা এই সমীকরণটা ln w, এই সমীকরণটাকে কি করব? ব্যবকলন করব। তো এটাকে যদি আমরা 5 নং সমীকরণ দেই তাহলে এই 5 নং সমীকরণকে ব্যবকলন করব এবং এর মানটা বের করার চেষ্টা করব, এবং সেখান থেকে আমরা অতি সম্ভাব্য বন্টন বের করব। তো আমরা কি লিখতে পারি? যে জিআই অপরিবর্তনশীল কিন্তু এনআই অবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল। তাই 5 নং সমীকরণকে আমরা ব্যবকলন করলে পাই এখানে ডেল্টা চলে আসবে, ডেল্টা ln w = হবে সামেশন i। তো এই জায়গায় আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ইউভি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ইউভি ফর্মুলা হচ্ছে ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ প্লাস ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ। তাহলে এটাকে স্থির রাখবো, এটাকে অন্তরীকরণ করব, প্লাস এটাকে স্থির রাখবো, এটাকে অন্তরীকরণ করব। তো ফার্স্টে আমরা ni + gi কে স্থির রাখি। তাহলে ni + gi কে যদি স্থির রাখি সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? ln ni + gi। এটাকে আমরা জানি যে ln x = 1/x। তো সেক্ষেত্রে এই যে এখানে এই পুরো মানটাকে x ধরলে তাহলে ln x = 1/x, x মানে হচ্ছে ni + gi, ni + gi। এবার এই পুরোটা তো x না, তো এই অংশটুকুকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। যেহেতু gi হচ্ছে কনস্ট্যান্ট, মানে gi এর পরিবর্তন হবে না, তো সেক্ষেত্রে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে সেটা 0 হয়ে যায়, আর এটাকে করলে ni এর সাপেক্ষে ni কে করলে 1 হয়, কার সাপেক্ষে করতেছে? ni, এই জন্য এখানে ডেল্টা ni আসবে, তাহলে ডেল্টা ni চলে আসবে। তো এবার আমরা সূত্রের প্লাস দিব, এবার কাকে স্থির রাখবো? এই ln ni + gi কে স্থির রাখবো। তো ln ni + gi কে যদি স্থির রাখি তো সেক্ষেত্রে আমরা এটাকে কি করব? ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা তো gi তো কনস্ট্যান্ট, এটা তো পরিবর্তন হবে না, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডেল্টা ni চলে আসবে, তো ডেল্টা ni। তারপর হচ্ছে এ মাইনাস, এবার এইটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, তারপর ডিফারেন্সিয়েট করব। এটাকে স্থির রাখবো, প্রথমে আমরা এটাকে স্থির রাখি ni কে, আর ln ni কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 1/ni হবে। তো আমরা যেহেতু ni এর সাপেক্ষে করতেছি এই জন্য এখানে ডেল্টা ni চলে আসবে। তো তারপর হচ্ছে সূত্রের প্লাস, তারপর কাকে স্থির রাখবো? ln ni কে স্থির রাখবো। তো ln ni কে স্থির রাখলে এই শুধু ni কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডেল্টা ni চলে আসে, ডেল্টা ni। তারপর হচ্ছে এটা শেষ, তারপর মাইনাস, তারপর এটাকে যদি আমরা করি এই gi তো কনস্ট্যান্ট, এই পুরোটাই 0 হয়ে যাবে কারণ gi তো পরিবর্তন হবে না, তাহলে আমরা এটা পেলাম। তো এবার লক্ষ্য করি সামেশন i, এই ni gi এখানে ডেল্টা ni থাকবে প্লাস, তো এখানে থাকবে ln ni + gi ডেল্টা ni। তো এই মাইনাসটা এটা কাটা, মাইনাস ডেল্টা ni প্লাসে মাইনাসে মাইনাস ln ni ডেল্টা ni এটা থাকবে। তো সামেশন i মাইনাস ডেল্টা ni প্লাস ডেল্টা ni কাটা যাবে, তো থাকবে ln ni + gi
ডেল্টা এনআই মাইনাস লন এনআই ডেল্টা এনআই। তো এবার লক্ষ্য করি এখানে আমরা ডেল্টা লন ডব্লিউ এর মান পাইছি। অতি সম্ভাব্য বন্টনের ক্ষেত্রে এই ডেল্টা লন ডব্লিউ যে মানটা পাইছি এটা 0 হয়ে যায়, মানে ডেল্টা লন ডব্লিউ ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু 0। তো সেক্ষেত্রে আমরা এই মানটা সমান 0 লিখতে পারি। সুতরাং সামেশান আই লন এন আই প্লাস জি আই ডেল্টা এন আই মাইনাস লন এন আই ডেল্টা এন আই ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা লিখতে পারি সামেশান আই, তো ডেল্টা এনআই যদি আমরা কমন নেই তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে লন এনআই প্লাস জিআই মাইনাস লন এনআই, তারপর ডেল্টা এনআই কমন নিলাম ইকুয়াল টু 0। এবার খেয়াল করি এখানে এই যে এই অংশটুকুর ক্ষেত্রে লন দুইটার ক্ষেত্রে আছে আমরা কি সূত্র পড়ছিলাম যে লন এ ডিভাইডেড বাই বি এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারি লন এ মাইনাস লন বি। তাহলে এরকম যদি থাকে তাহলে এটার পরিবর্তে এটা লিখতে পারি না, তো এরকমই তো আছে এই যে লন এ মাইনাস লন বি, তাহলে লন এ বাই বি। তাহলে এখানে লিখতে পারি সামেশান আই লন এ মানে হচ্ছে লন এ হচ্ছে এনআই প্লাস জিআই ডিভাইডেড বাই এনআই, এভাবে লিখতে পারি। আর সাথে আছে ডেল্টা এনআই ইকুয়াল টু 0। তো এবার লক্ষ্য করো আমরা যে সিস্টেমটা বিবেচনা করেছি সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, যার প্রথম কোষে n1 সংখ্যক কণা, দ্বিতীয় কোষে n2, তৃতীয় কোষে n3, i সংখ্যক কোষে ni এবং k সংখ্যক কোষে nk সংখ্যক পার্টিকেল বা কণা রয়েছে। তো এই যে মোট কণাগুলো রয়েছে মানে n1, n2, n3 এভাবে যদি আমরা nk পর্যন্ত যোগ করি তাহলে মোট সংখ্যক কণা অর্থাৎ n এর সমান হবে, অর্থাৎ এই পুরা সিস্টেমের মধ্যে মোট কণার সংখ্যা ধ্রুবক থাকবে। অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি মনে করো মোট কণার সংখ্যা হচ্ছে 10টা, তো প্রথম কোষের মধ্যে মনে করো 2টা গেল, দ্বিতীয় কোষে 3টা গেল, মনে করো কোষ সংখ্যা 4টা, তাহলে তৃতীয় কোষে মনে করো 2টা গেল, তার চতুর্থ কোষে কয়টা যাবে, প্রথম কোষে 2টা গেলে 3টা 5টা, পরের কোষে যদি 3টা যায় 6, 7, 8টা, আর পরের কোষে অবশ্যই 2টা যাবে, মানে মোট হচ্ছে 10টা কনস্ট্যান্ট থাকবে। হয়তো এক এক কোষে এক এক রকমভাবে যেতে পারে, এই 10টার ভিতরেই এক এক রকমভাবে বণ্টিত হতে পারে, কিন্তু মোট কণার সংখ্যা ধ্রুবক থাকবে, মোট কণার সংখ্যা পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখতে পারি n1, n2, n3 এটাকে সামেশান আকারে লিখতে পারি। সামেশান i = 1 থেকে k পর্যন্ত ni সংখ্যক, অর্থাৎ মোট কণার সংখ্যা এখানে ধ্রুবক। সেমভাবে আমরা যদি এটাকে ডেল্টা এন রূপে প্রকাশ করি তাহলে ডেল্টা এন হবে ডেল্টা এন আই হচ্ছে 0 হয়ে যাবে। এই এনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, আর এই যে এনআইকে ডিফারেন্সিয়েট করলে ডেল্টা এনআই হয়। তো ডেল্টা এন সামেশান আই ডেল্টা এনআই হবে 0। আবার এই আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে যে টোটাল এনার্জিটা সেটাও কনস্ট্যান্ট থাকে। তো n1 এর জন্য যদি শক্তি এপসিলন 1 হয় তাহলে এই টোটাল কোষটার ক্ষেত্রে মোট যে শক্তির পরিমাণটা হবে সেটা হচ্ছে n1 এপসিলন 1। সেমভাবে এটার ক্ষেত্রে n2 এপসিলন 2, n3 এপসিলন 3, nk এপসিলন k। তো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে টোটাল যে এনার্জিটা থাকে সেই এনার্জি ইটা ধ্রুবক থাকবে, টোটাল এনার্জি ধ্রুবক থাকবে। তো এখানে আমরা লিখতে পারি এপসিলন 1 n1 প্লাস এপসিলন 2 n2, এভাবে যদি এপসিলন আই এন আই তারপর হচ্ছে এভাবে এপসিলনকে এনকে পর্যন্ত যায় তখন মোট যে এনার্জি বা টোটাল এনার্জি সেটা ধ্রুবক থাকে। তো এটাকে আমরা সামেশান আকারে লিখতে পারি সবগুলা প্লাস সামেশান আই এপসিলন আই এন আই = ধ্রুবক। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডেল্টা ই, তো ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। তো সামেশান আই এপসিলন আই ডেল্টা এন আই = 0। তো আমরা যে আনসারটা লিখবো সেই আনসার মূলত এই কথাগুলোই লিখবো। তো খেয়াল করলে দেখবো যে কী লিখলাম এখানে। এখন কণা ও শক্তি সংরক্ষণশীলতা অনুসারে n সামেশান এন আই ধ্রুবক, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। আবার যেহেতু শক্তি ও সংরক্ষণ থাকে তাই লিখতে পারি এপসিলন আই এন আই ধ্রুবক। তো এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করলে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। তো ডেল্টা এপসিলন সামেশান এপসিলন আই ডেল্টা এন আই 0। এটাকে 6 নং দিই, এটাকে 7 নং দিই, এটা 8 নং।
তো এখানে আমরা লিখে নিলাম যে ল্যাগ্রাঞ্জের অনির্ণীত গুণক আলফা ও বিটা দিয়ে যথাক্রমে 7 ও 8 নংকে গুণ করি। অনির্ণীত গুণক হচ্ছে আলফা এবং বিটা। তো 7 নংকে যদি আলফা দিয়ে গুণ করি, ডেল্টা এন আই এর সাথে আলফা গুণ হয়ে যাবে ইকুয়াল টু 0, এবং 8 নংকে বিটা দ্বারা গুণ করব, বিটা এপসিলন আই ডেল্টা এন আই, অর্থাৎ এখানে শুধু আলফা চলে আসবে, এখানে বিটা চলে আসবে। তো এই যে গুণ করলাম আলফা ডেল্টা এন আই ইজ ইকুয়াল টু 0 এবং বিটা এপসিলন আই ডেল্টা এন আই ইজ ইকুয়াল টু 0। তো এবার 9 ও 10 নং সমীকরণকে 6 নংয়ের সাথে বিয়োগ করে পাই। তো এখানে 6 নং সমীকরণটা কি ছিল? 6 নং সমীকরণটা ছিল এটা সামেশন আই। তো এক্ষেত্রে 9 এবং 10 নংয়ের ক্ষেত্রেও সামেশন আই আছে। তো আমরা প্রতিটার ক্ষেত্রে সামেশন আইটা কমন নিয়ে নিই, সামেশন আই। তো এখানে কি আছে? লন এন আই প্লাস জিআই ডিভাইডেড বাই এন আই। তো লন এন আই প্লাস জিআই ডিভাইডেড বাই এন আই। তো এটা রাখলাম। তারপর হচ্ছে ডেল্টা এন আইটা আমরা কমন নিব পরে, হ্যাঁ। তো ডেল্টা এন আইটা কমন নিব। তো বিয়োগ করবো কি এটা, এখান থেকেও ডেল্টা এন আই, এখান থেকেও ডেল্টা এন আই কমন নিব। তো এখানে থাকবে হচ্ছে আলফা মাইনাস বিটা এপসিলন আই। তো কি কমন নিছি? ডেল্টা এন আই কমন নিছি ইকুয়াল টু, তো ডান সাইডে সবগুলা 0, এই যে 0। তো ডেল্টা এন আই সমূহ স্বনির্ভর, তাই ডেল্টা এন আই নট ইজ ইকুয়াল টু 0। তাহলে 0 হবে এই যে এটার ভিতরে, যে সামেশনের এই অংশের ভিতরে যে অংশটুকু আছে ব্র্যাকেটের ভিতরে, এটা 0 হবে। তো এখানে আমরা লিখব তাহলে লন এন আই প্লাস জিআই ডিভাইডেড বাই এন আই মাইনাস আলফা মাইনাস বিটা এপসিলন আই ইকুয়াল টু 0। তো এই অংশটুকুকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হবে? লন এন আই প্লাস জিআই ডিভাইডেড বাই এন আই ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এপসিলন আই। তো আমরা কি করব? উভয় পক্ষে ই নেব। ই মানে ই কেন নেব? কারণ লন এবং ই আমরা জানি একে অপরকে ক্যান্সেল করে দেয়। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে ই নেই, ই এবং লন ক্যান্সেল করে দিলে এটা থাকবে এন আই প্লাস জিআই ডিভাইডেড বাই এন আই। তো এখানেও কি করতে হবে? ই যদি ই নেই তাহলে এই অংশটুকু পাওয়ার হিসেবে বসবে ইর উপরে। তো ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসিলন আই। তো এই এন আইটা এটার নিচেও আছে, এটার নিচেও আছে। তো আমরা যদি আলাদা আলাদা দিই তাহলে এন আই ডিভাইডেড বাই এন আই প্লাস জিআই ডিভাইডেড বাই এন আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসিলন আই। তো এন আই কাটাকাটি করলে 1 থাকবে, এই প্লাস 1 ওই সাইডে গেলে -1 হয়ে যাবে। তাহলে এখানে থাকবে জিআই ডিভাইডেড বাই এন আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসিলন আই -1। এবার আমরা এখান থেকে যদি উল্টায় দিই, মানে এন আইটা বের করব, তাহলে এন আই বের করতে গেলে আমরা এন আইটা বিপরীতকরণ করব। তাহলে এন আই বাই জিআই ইকুয়াল টু, তাহলে এটা নিচে মনে মনে 1 আছে, 1টা উপরে উঠে যাবে, আর নিচে এই পুরো মানটা বসবে ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসিলন আই -1। এবার এই জিআই যদি ওই সাইডে যায় তাহলে গুণ হয়ে যাবে। তো শুধু এন আই এর মানটা পাবো, এন আই ইজ ইকুয়াল টু জিআই একের সাথে গুণ হয়ে জিআই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসিলন আই -1 পাবো হচ্ছে এন আই ইজ ইকুয়াল টু জিআই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসিলন আই -1। সুতরাং এন আই ইজ ইকুয়াল টু লেখা যায় জিআই ডিভাইডেড বাই এই যে আলফা প্লাস বিটা না, তাহলে আমরা দুইটা আলফা ইন্টু ই টু দি পাওয়ার বিটা এপসিলন আই লিখতে পারি। কারণ হচ্ছে যখন প্লাস থাকে তখন আমরা এভাবে গুণাকারে দুইটা আলাদাভাবে লিখতে পারি -1। তো এই সমীকরণকে বোস-আইনস্টাইনের বণ্টন সূত্র বলা হয়, যা কোনো সিস্টেমের বিভিন্ন শক্তিস্তরে কণার অতি সম্ভাব্য বণ্টন প্রদান করে।